রাতের খাবার টেবিলে বসে একটু ইতস্তত করে রজত শুভ্র বলল, বাবাকে বলেছো মা? মীনাক্ষী প্লেটে রুটি দিতে দিতে বলল, বলেছি। কি বললো? বলল, তোমাদের ভাবতে হবে না, তোমরা মজা মারতে যাচ্ছ, যাও। ব্যাস, তাহলে তো কোনো কথাই নেই। তুমি তৈরি তো? হ্যাঁ। তোমার কটা ব্যাগ? একটা। ওষুধপত্র নিয়েছো? সব। বাসন্তীর মাকে বলে রেখেছো তো? হ্যাঁ। রাতে শুতে এসে মীনাক্ষী তবুও একবার স্বামী সুকান্তকে বলল, এখনো একবার ভেবে দেখো, মেয়েটা এত করে বলছে যখন, চলো না। না, তুমি বড় অভদ্র। এবার ঝাঁঝিয়ে উঠলেন সুকান্ত। বলছি যাব না, তখন থেকে ঘ্যানর ঘ্যানর করছো কেন? ওরকম মেয়ের সঙ্গে আমি কোথাও যাব না। মীনাক্ষী বলল, আস্তে আস্তে, শুনতে পাবে তো। তাছাড়া ভুলে যাচ্ছ কেন? ওই একরত্তি মেয়েটা তোমার ছেলের বউ। বউ? ওই মেয়েটা একটা বউ? আমার ছেলের বউ? ছোট ছোট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, সকল সময় হা হা হি হি, পোশাকের ছিঁড়ি ছাঁদ নেই, মাথায় বহু খুঁজে তারপর সিঁদুর দেখতে পাওয়া যায়। আমার সকালে আজকাল হাঁটতে যাওয়া পর্যন্ত ওই বউয়ের জন্য বন্ধ হয়ে গেছে। সব সঙ্গীরা জিজ্ঞেস করে, ঘোষদা, তোমার ছেলের বউ শাড়ি পরতে পারে না? মীনাক্ষী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি শুধু পোশাকটা দেখলে মেয়েটার, মনটা দেখলে না। তোমার কষ্ট হয় বলে এসেই কোমর লাগিয়েছে, ঘরে এসি লাগিয়েছে, পান থেকে চুন খসার আগে যা বলো তাই এনে দেয়, বাবাই বাবাই করে অস্থির হয়। তোমার তো মেয়ে আছে, এক গ্লাস জল দিয়েছে কোনোদিন তোমাকে হাতে করে? অত কথার উত্তর দিতে পারবো না। একবার বলেছি যখন যাব না, তখন যাব না। বেশ, সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি বললেই কি ডেকে নেব। সর্বনাশ, ও কাজটি করো না, খেটে খেটে মরে যাবে। এসে চিৎপাত হয়ে শুয়ে থাকবে, এক গ্লাস জল পর্যন্ত নিয়ে খাবে না। বাসন্তীর মা রেগে জ্বলে মরবে। মরবে তো মরবে, তোমাকে দেখতে হবে না। তোমরা মজা মারতে যাচ্ছ, যাও। মীনাক্ষী একটু রেগেই গেল। আহা, কথার কি ছিঁড়ি দেখো না। একবার চলে যাই বুঝতে পারবে, তখন চোখের জল পিছনে মুছতে হবে। সুকান্ত কোনো কথা না বলে চুপ করে পাশ ফিরে শুয়ে পড়ল। সকাল থেকে ঠান্ডা যুদ্ধ চলছিল। সন্ধ্যাবেলায় সাথী ট্রাভেলসের গাড়িতে ছেলে, ছেলের বউ, নাতনি আর মীনাক্ষী দীঘা চলে যাওয়ার পর সুকান্ত ঘরে এসে বসলো। তারপর মোবাইল হাতে নিয়ে মেয়ে বল্লরীকে ফোন করে পরদিন চলে আসতে বলল। পরের দিন সকাল 10টা নাগাদ বল্লরী এসে পৌঁছলো। ব্যাগটা রেখে দিয়ে বল্লরী বলল, অনেকদিন আসবো আসবো করছি, আসা হচ্ছিল না। ওদের সঙ্গে গেলে তো পারতে, গেলে না কেন? এক গ্লাস জল দাও তো বাবাই। সুকান্ত জাগ থেকে জল নিয়ে মেয়েকে দিলেন। বল্লী বলল, দাঁড়াও, চেঞ্জ করে আসি, কিছু অফিসিয়াল কাজ আছে। তুমি একটু তোমার নাতির দিকে নজর রেখো, আমি কাজটা সেরে নিই। চেঞ্জ করে আসতেই সুকান্তর চোখটা কুঁচকে গেল। একটা রঙিন স্লিভলেস গেঞ্জি আর ছোট একটা প্যান্ট পরে ল্যাপটপ নিয়ে বল্লী বসে পড়ল। সুকান্ত তখন ছেলের বউয়ের কথা ভাবছিল। ঢিলা ঢালা পাঞ্জাবি টাইপ কুর্তি আর হাঁটুর নিচ পর্যন্ত প্যান্ট পরে, মধুরিমা গলায় একটা ওড়নাও থাকে সবসময়। মেয়ে বসলো কাজে, আর নাতিকে নিয়ে হিমশিম খেতে লাগলেন সুকান্ত। ভীষণ দুরন্ত, এটা ফেলছে ওটা ফেলছে। নাতির দুরন্তপনায় অস্থির হয়ে উঠলেন সুকান্ত। সে তুলনায় ছেলের মেয়েটি মানে নাতনি অনেক শান্ত। তবুও সে যদি দাদা বলে সুকান্তর ঘরে আসে, তাহলে তিনি বিরক্ত হন। মীনাক্ষী সবসময় ঢাকা চাপা দিয়ে রাখে, তবু একটা ক্যাডবেরি পেলে তার আধখানা দাদাকে দেওয়ার জন্য ছোট্ট মেয়েটা দৌড়ে আসে। বাসন্তীর মা জলখাবার দিয়ে গেছিল। বল্লী খাওয়ার পর ডিশটা বিছানাতেই রেখে দিয়েছে। সুকান্ত নামালেন ডিশটা, তারপর সিঙ্কে গিয়ে রেখে আসলেন। বেলা 2:30টা বেজে গেল, এখনো ছেলেটাকে স্নান করায়নি বল্লী। সে কথা বলতেই বল্লী বলল, দেখছো তো কাজ করছি, ওর অভ্যাস আছে দেরিতে স্নান করার, খ্যাচ খ্যাচ করো না তো। বাসন্তীর মা টেবিলে দুপুরের খাবার রেখে গেছিল। সুকান্ত নাতিকে স্নান করিয়ে দিয়ে বল্লীকে বললেন ছেলেকে খাইয়ে দিতে। নিজে খেয়ে যখন উঠলেন তখন প্রায় 3:30 বাজে।
দেখার লোক নেই, তাই আলুর তরকারি যেটা খাওয়া তার একেবারেই মানা, অনেকদিন খান না। লোভ করে একটু খেয়ে নিলেন। মেয়ে বাবাই কি খাচ্ছে সেদিকে নজরই দিল না। সারাটা বিকেল নাতির দেখাশোনা করতে গিয়ে সুকান্তর নাজেহাল অবস্থা। এমন সময় মীনাক্ষীর ফোন। কি করছো? নাতির সঙ্গে খেলা করছি। মীনাক্ষী জিজ্ঞেস করলো, ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো? সুকান্ত বললেন, হ্যাঁ হ্যাঁ করছি। তোমার অত ভাবতে হবে না, আনন্দ করো। মীনাক্ষীর কানে কথাটা খট করে লাগলো। যে লোক বলে মজা মারতে যাচ্ছ, সে হঠাৎ আনন্দ করো বলে এমন ভাবে কথা বলল কেন? পরের দিন সকালে উঠে সুকান্ত তার প্রতিদিনের চাটা পেল না। মেয়ে বললি অনেক রাতে ঘুমিয়েছে, এমনিও সকালে উঠতে পারে না। সুকান্ত ভাবলেন, সকালে তিনি যখন ওঠেন, মধুরিমা মানে ছেলের বউ দুটো ক্রিম ক্র্যাকার, বিস্কিট আর চিনি ছাড়া চা শ্বশুরের হাতে এনে দেয়। আজ তা অনুপস্থিত। নিজে কিচেনে গিয়ে সসপ্যানে জল বসিয়ে সবকিছু খুঁজে নিয়ে চা বসালেন। কিন্তু এমনই কপাল, সসপ্যান উল্টে গিয়ে গরম জলটা এসে হাতে পড়ল। সুকান্ত করে উঠলেন। সিঙ্কে কলটা খুলে কলের তলায় হাত রাখলেন। জ্বলে যাচ্ছিল হাতটা। চা করা ছেড়ে দিয়ে ঘরে এসে বসলেন। বাসন্তীর মা কিচেনে ঢুকে সসপ্যান আর চা জল পড়ে থাকতে দেখে সুকান্তের কাছে এসে বলল, সসপ্যান সমেত গরম চা ফেলেছ? কোথায় পড়লো দাদাবাবু, দেখি। সুকান্ত ফোসকা পড়া হাতটা দেখাতে বাসন্তীর মা শিউরে উঠল। তারপর ভাবলো, ঠিক হয়েছে, সেদিনও শুভ্রর বউয়ের হাতে সসপ্যান সমেত গরম চা পড়েছিল। তখন এই খেকুড়ে বুড়োই বলেছিল, হাতে পাই লক্ষ্মী একেবারে, আর কেউ চা করে না যেন। সুকান্তও ওই কথাটাই ভাবছিল মেয়ের চেয়ে বয়সে ছোট মেয়েটা, তাকে তো সেদিন একটু সহানুভূতি দেখাতে পারতেন। বললি উঠল প্রায় 11টা। উঠেই দেখলো বাসন্তীর মা চলে গেছে। গজগজ করতে করতে বললি বলল, একটু চাটা তো করে রেখে যেতে বলতে পারতে, নিজে নিজে চা করে খেতে ইচ্ছে করে না। সুকান্তর হাতটা বেশ জ্বলছিল। মেয়েকে ফোসকাটা দেখিয়ে একটু সহানুভূতির আশায় বললেন, সকালে চা করতে গিয়ে এই দেখ গরম জল পড়ে কত বড় ফোসকা পড়েছে। বল্লরী মনে মনে একটু হাসলো, বলল, ঘরে সিলভারেক্স আছে, লাগিয়ে নাও গে যাও। কথাটা বলে বল্লির একটু খারাপই লাগলো। শুভ্র প্রায়ই তার কাছে বাবার সম্পর্কে অভিযোগ করে। বাবা মধুরিমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে। মা বলে বলে হেরে গেছে। শুভ্র বলে, বাবা মনে ব্যথা পাবে বলে কিছু বলতে পারে না। বললি শুভ্রকে বলেছে, আমি একটা ব্যবস্থা করব, তবে তোরা থাকলে করতে পারবো না, বিশেষত মধু তো করতেই দেবে না। রজত শুভ্র বলেছিল, দেখ চা করবি যেভাবে বোঝালে বাবা অন্তত একটু বোঝে। বললি এবার ল্যাপটপ নিয়ে বসে গেল। সুকান্ত মনে মনে একটু দুঃখ পেলেন। ভাবলেন, মধুরিমা যদি দেখতো তাহলে বাড়ি মাথায় করে ফেলতো, ডাক্তার ওষুধপত্রে বাড়ি ভরে যেত। অথচ নিজের মেয়ে সে একটু সময় পেল না বাবার হাতে ওষুধ লাগানোর। সারাটা দিন হাতটা আড়ষ্ট করে সুকান্ত বসে রইলেন। সন্ধ্যাবেলায় মধু ফোন করলো। তখন সুকান্তের হাতের ফোসকাটা নাতির দুরন্তপনায় গলে গিয়ে হাতটা জ্বালা করছিল, তাই তিনি হাতে বেশি করে অয়েনমেন্টটা লাগিয়ে বসেছিলেন। মধু বলল, বাবাই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করব, অন করো তো। অন্য সময় হলে সুকান্ত বিরক্ত হতেন, কিন্তু মধুকে দুবার বলতে হলো না। তিনি ভিডিও কলে এলেন। তারপর বললেন, তোমার মাকে একটু দাও তো, আমার হাতটা বড্ড জ্বালা করছে, কি লাগাবো একটু বলবে? মধু উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কি হয়েছে হাতে? সহানুভূতির স্বর শুনে সুকান্ত তাড়াতাড়ি বলে উঠলেন, পুড়ে গিয়ে ফোসকা পড়েছিল, সেটা গলে গিয়ে জ্বালা করছে। মধু ফোনের মধ্যে চেঁচিয়ে উঠল, পুড়ে গেছে মানে? কি করে পুড়লো? কখন পড়েছে? শিগগির হাতটা দেখান। সুকান্ত বাধ্য ছেলের মতো হাতটা দেখাতে মধুরিমা প্রায় কেঁদে ফেলে বলল, আগে যান, ফ্রিজ খুলুন, বরফ বের করুন, তারপর বরফটা একটা কাঁচা রুমালের ওপরে রেখে ওখানে লাগান। দিদি কই? দিদি দেখেনি? সুকান্ত বলল, দেখেছে, বলল ওষুধ লাগাতে, আসলে ওর অফিসিয়াল কাজে ব্যস্ত তো তাই। মধু মীনাক্ষীকে ফোনটা দিয়ে চেঁচিয়ে বোধহয় শুভ্রকে ডাকতে গেল। পরের দিন রাত যখন 9টা বাজে, দরজায় বেলের শব্দ। সুকান্ত দরজা খুলতেই দেখেন মধুরিমা, তার পেছনে মীনাক্ষী আর শুভ্র।
মধুরিমা বলল, গাড়ি দাঁড়িয়ে আছে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, জুতোটা পা গলিয়ে লক্ষ্মী ছেলের মতো আমার সঙ্গে চলুন। সুকান্তকে নিয়ে মধুরিমা চলে গেলে মীনাক্ষী মেয়ের দিকে তাকিয়ে বলল, কটা দিন একটু আর বাপটাকে দেখে রাখতে পারলি না? বললি বলল, এসো এখানে বসো মা, জানি তোমার খুব রাগ হয়েছে, আমার ব্যবহারে তুমি দুঃখ পেয়েছো, কিন্তু এরকম না করলে বাবা কোনোদিন মধুর সঙ্গে ভালো ব্যবহার করতে পারতো না। বাবা আমার ব্যবহারে কষ্ট পেয়েছে আর তখনই মধুর সঙ্গে আমার তুলনা করেছে। মধুর দিকের পাল্লাটা আস্তে আস্তে ভারী হয়েছে, মধুর ভালোগুলো বাবাইয়ের কাছে স্পষ্ট হয়েছে। এবার দেখো বাবাই আর মধুর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। মীনাক্ষী হেসে ফেললেন। শুভ্র দিদিকে জড়িয়ে ধরে বলল, চিরকাল তোর বুদ্ধির ওপর আমার প্রবল আস্থা, ওই জন্যই তো তোকে বললাম। বল্লরী বলল, থাক হয়েছে, আর তেল দিতে হবে না। দেখো মা, কেউ যদি কোনো কথা সহজে বুঝতে না চায় তাহলে জোর করে তার চোখ খুলে দিতে হয়, এটাই নিয়ম। হয়তো বাবাই একটু কষ্ট পেয়েছে, কিন্তু পরে বুঝিয়ে বললে সব ঠিক হয়ে যাবে। মীনাক্ষী মেয়েকে জড়িয়ে ধরে আদর করে বলল, আমার লক্ষ্মী বুদ্ধিমতী মেয়ে।